তাহলে পারমিয়াবিলিটি অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ফ্যাক্টরগুলো কী কী? ফ্যাক্টরগুলো কী কী? পড়াশোনা তো করতে হবে, পড়াশোনা না করলে কীভাবে পারবেন? জিওটেক শেষ, সব শেষ, এরকম যেন না হয়। তো পারমিয়াবিলিটি অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, যেমন ভয়েডের স্পেস কেমন, সারফেস এরিয়া কেমন, ঠিক আছে, স্যাচুরেশন কেমন, মাটির বৈশিষ্ট্য কেমন, দেখি ক্লে টাইপের নাকি স্যান্ডি টাইপের, তারপর আরও কী কী আছে, সয়েল স্ট্রাকচার, তারপর হচ্ছে পানির অ্যাবজর্পশন ক্ষমতা, কী পরিমাণ পানি অ্যাবজর্ব করতে পারতেছে ওটার উপরে ডিপেন্ড করে। তাহলে পারমিয়াবিলিটি হচ্ছে কি আমাদের কেন দরকার? কোনো একটা ফাউন্ডেশন করার সময় সে মাটিটা কী পরিমাণ পানি নিতে পারবে, ঠিক আছে, বা নিবে, আমাকে আগে জাজ করতে হবে, তারপরে আমি ওখানে ফাউন্ডেশন বানাইতে পারবো। এই জন্য আমার কি লাগবে? পারমিয়াবিলিটিটা লাগবে, ঠিক আছে। আচ্ছা গেল। তো পারমিয়াবিলিটি করার জন্য আমার যেই জিনিসটা সবচেয়ে আননোন থাকে সেটা কি? কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি, যেটাকে কে বলা হচ্ছে, ঠিক আছে। সো কে বের করার জন্য আমার অনেকগুলো টেস্ট আছে। টেস্টের নামগুলো কী কী বলেন তো? কনস্ট্যান্ট হেড টেস্ট, ফলিং মেথড টেস্ট। সো এই দুইটাই হইতেছে বেসিক্যালি টেস্ট। আর তাছাড়াও আমি যখন ওয়েল স্থাপন করব, অর্থাৎ নলকূপ স্থাপন করব, তখন দুই ধরনের ইকুয়েশন থেকে আমি কে বের করতে পারি, একটা কনফাইন্ডের জন্য আর একটা আনকনফাইন্ডের জন্য। তাছাড়া আমার অনেকগুলো এম্পিরিক্যাল ফর্মুলা ডেভেলপ করছে সায়েন্টিস্টরা, ঠিক আছে, এক একজনের নাম অনুসারে ওখানে ইকুয়েশনগুলো ইউজ করে আমরা কে বের করতে পারি। সো কেয়ার ভ্যালু যে বের করব, কেয়ার ভ্যালু বের করার জন্য আমার অনেকগুলো এক্সাম্পল বই দেওয়া আছে, আমি এক্সাম্পলগুলো দেখাই দিব। বাকি যে প্রবলেমগুলো আছে এগুলো আপনারা ইকুয়েশনের সাহায্যে নিজেরা সলভ করতে হবে, ঠিক আছে। ক্রিটিক্যাল থিঙ্কিং জিনিসটা আনতে হবে সলভ করে, নাহলে আপনি পারবেন না, ঠিক আছে। সো প্রবলেমগুলো আমি দেখাই দিব নেক্সট ক্লাসে, যতগুলো প্রবলেম এক্সাম্পল আছে সবগুলো করে অ্যাসাইনমেন্ট আকারে আনবেন। আজকে আমি সি পেজ লেকচারটাও দেখাই দিব, সি পেজের প্রবলেমে দেখাই দিব। সো ওভারঅল নেক্সট ক্লাসে সি পেজ এবং পারমিয়াবিলিটি দুইটা টপিকের উপরে কি হবে? ক্লাস টেস্ট হবে। দুইটা টপিকের উপর অ্যাসাইনমেন্ট নিয়ে আসবেন, যতগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, ঠিক আছে। চলে যাচ্ছে প্রথম ম্যাথ, একটু খেয়াল করেন। আপনাদের যাদের বই আছে বইটা নিতে পারেন। কী খুঁজছে, তারপর আপনার মনে করেন যে ম্যাথ বুঝতেছেন না, লাস্টে গিয়ে চলে যাবেন, একদম লাস্টে কোন ইকুয়েশনটা ইউজ করছে, সো লাস্টের ইকুয়েশন অনুসারে আপনাকে ধাপে ধাপে ইকুয়েশনগুলো ইউজ করতে হবে। সো ম্যাথ সলভ করার একটাই সহজ নিয়ম, প্রথমে কোয়েশ্চেন বুঝতে হবে কী খুঁজছে, দ্বিতীয় নিয়ম হচ্ছে আপনার লাস্টে ওরা ফাইনালি যে ইকুয়েশনটা ইউজ করছে ওই ইকুয়েশন থেকে ফোকাস করা। তো ওই ইকুয়েশনে কী হবে, অনেকগুলো আননোন থাকবে, ওই আননোনগুলো হচ্ছে আপনাকে বের করতে হবে ধাপে ধাপে, এইটাই হচ্ছে মেথড, আর কিছুই না। সো চলে যাচ্ছি ম্যাথে। refers to the constant head permeability test arrangement shown in a figure 7.5. আমাকে একটু বইটা দেন। কনস্ট্যান্ট হেড টেস্ট আমরা এটা কেন ব্যবহার করছিলাম? কেয়ার ভ্যালু বের করার জন্য, এটা একটা ল্যাবরেটরি টেস্ট। সো কনস্ট্যান্ট হেড টেস্টটা ইউজ করছে কেয়ার মান ভ্যালু বের করার জন্য। এখানে এই ফিগারটাই আছে যেটা আমরা স্লাইডে দেখছিলাম, ঠিক আছে। তো এই ফিগারের মধ্যে বলা হইতেছে এল এর মান, অর্থাৎ সয়েল স্পেসিমেনের লেংথের মান কত? 30 সেন্টিমিটার। সো এল এর মান দেওয়া আছে। ক্রস সেকশনাল এরিয়া, অর্থাৎ এই এরিয়াটার মান দেওয়া আছে কত? 177। কনস্ট্যান্ট হেড ডিফারেন্স, এইচ এর ভ্যালুটা দেওয়া আছে, হেড ডিফারেন্সটা কত, ঠিক আছে, হেড ডিফারেন্সটা কত দেওয়া আছে? 50 সেন্টিমিটার। তারপর হচ্ছে কী পরিমাণ পানি কালেক্ট হয় 5 মিনিটে সেটা দেওয়া আছে, অর্থাৎ ডিসচার্জের মান দেওয়া আছে, সেন্টিমিটার কিউ মানে কি? ডিসচার্জ। আর কত সময় ধরে? 5 মিনিটস। এখন আমাকে কী বের করতে বলছে? হাইড্রোলিক কন্ডাক্টিভিটি, তাও আবার ইউনিট স্পেসিফাই করে দিছে, ইউনিট কত হইতে হবে? সেন্টিমিটার পার সেকেন্ড। সো আমার এখানে যেগুলো মিটারে আছে এগুলোকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে, যেগুলো মিনিট বা আওয়ারে আছে এগুলোকে কিসে নিয়ে যেতে হবে? সেকেন্ডে নিয়ে যেতে হবে। এটা একটা টেকনিক্যালি পয়েন্ট, ঠিক আছে। এবার চলে যাচ্ছে আমার হাইড্রোলিক কন্ডাক্টিভিটি বের যেহেতু করতে বলছে, আমার হাইড্রোলিক কন্ডাক্টিভিটির ফর্মুলা কী সেটা আগে জানতে হবে। হাইড্রোলিক কন্ডাক্টিভিটির ফর্মুলা কী ছিল? একটু নিচে নামান তো। আচ্ছা এখানেই শেষ না, উপরে যান। তাহলে আমার হাইড্রোলিক কন্ডাক্টিভিটিকে কে বলা হচ্ছে?
কে, ঠিক আছে। ওই জায়গায় আবার কি বলে, কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটিও বলে। সো একই কথা, হাইড্রোলিক কন্ডাক্টিভিটি এবং কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি একই কথা। সো লিখে রাখেন পাশে, যদি এখানে কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি আসে তাহলে যেন এই ফর্মুলাটা ইউজ করি, দুটাই একই কথা। সো আমাকে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি বের করতে বলছে, হাইড্রোলিক কন্ডাক্টিভিটির জন্য এই ফর্মুলাটা বই দেওয়া আছে, এটা 7.19 ইকুয়েশন বইয়ে, 7.19 ইকুয়েশন বই করলেই দেখবেন। সো আমাকে কে ইকুয়াল টু QL/AHT এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, আর কিছুই না। সো ম্যাথটা সলভ করার জন্য আমি যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করি আমার সব কিছুই দেওয়া আছে, বের হয়ে যাবে। শুধু টাইমটাকে সেকেন্ডে আনতে হবে, এটা সেন্টিমিটার সেন্টিমিটার সেন্টিমিটার, এগুলো সব সেন্টিমিটারে আছে, মান বসাই দিব, আনসার কিসে চলে আসবে, সেন্টিমিটার পার সেকেন্ড। কারো কোনো সমস্যা আছে এটাতে? শুধু একটা ইকুয়েশন আর কিছুই না। নেক্সট ম্যাথে চলে যান। ফলিং হেড, আগেরটা করছি কনস্ট্যান্ট হেড, এখন আবার কোথায় গেলাম, ফলিং হেড, অর্থাৎ ফিগার চেঞ্জ হয়ে গেছে। আমার ফলিং ডেটা দেওয়া আছে, একটা হচ্ছে লেংথ, টোটাল সয়েলের যে লেংথটা এটা কত 8 ইঞ্চি, আগে করছি সেন্টিমিটার, এখন করতেছি কিসে, ইঞ্চিতে। তারপর এরিয়া দেওয়া আছে, সয়েলের যে এরিয়াটা ক্রস সেকশনাল সেটা 1.6। স্যান্ড পাইপ, এখানে যে স্যান্ড পাইপ আছে, পাইপ এই পাইপটা আর কি, ঠিক আছে, এটার এরিয়া কত 0.06। তারপর হচ্ছে হেড ডিফারেন্স, এখানে দুটো টাইম, ফলিং হেডে আপনারা জানেন যে দুটো টাইম, একটা T1 একটা T2। T1 এর জন্য একটা হাইট হয়, T2 এর জন্য আরেকটা হাইট হয়। সো T যখন 10 তখন হেড ডিফারেন্স কত 20, যখন T এর মান 180 সেকেন্ড হয়েছে তখন হেড ডিফারেন্স হয়ে গেছে কত 12। সো আপনার এটা কার মান, T1 এর মান, এটা T2, এটা কিসের মান, H1, এটা H2, বাস শেষ। আপনাকে এখানে সেম কে এর মান বের করতে হবে। তো কে এর মান বের করতে হলে আপনার কোন ফর্মুলাটা জানতে হবে, ফলিং হেডের জন্য যে ফর্মুলাটা ইউজ হয়েছে ওটাই, আর কিছুই না। সো ফলিং হেডের জন্য আপনার যে ফর্মুলাটা সেটা হচ্ছে ইকুয়েশন 7.22, লিখে রাখেন, এটা অলরেডি স্লাইডেই আছে, স্লাইড থেকে হেল্প নিতে পারেন। 7.22 ইকুয়েশন ইউজ করে আমি কে এর মান বের করতে পারি। সো আমার ইকুয়েশন 7.22তে দেখেন কার কার মান দেওয়া আছে এখানে কোয়েশ্চেনে, এর মান, এটা হচ্ছে কিসের, স্যান্ড পাইপের এরিয়া, এল এর মান দেওয়া আছে অবশ্য, এর মান হচ্ছে স্পেসিমেন্টের এরিয়া, টি এর মান এটা কত হবে, অর্থাৎ এটা T2, টি বলতে T2 বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে T1 অলওয়েজ 0 হবে, সো যে টিটা থাকবে সেটাই T2। H1 এর মান কত 20, আর H2 এর মান কত হবে। আচ্ছা এখানে একটা কথা আছে, ওরা আবার H2কে 300 মিলিমিটার নিয়ে গেছে, এটা 300 মিলিমিটার হবে না, এটা কত হবে, এটা 12 হবে। এখানে একটু কারেকশন করেন, বই অনেক সময় ভুল থাকতেই পারে। সো এটা হবে 12 ইঞ্চ। তারপর আমি কেতে মানটা বসাই দিব, ঠিক আছে। সবগুলোই ভ্যালুই দিয়ে আছে এখানে কোয়েশ্চেন, আমার নতুন কোনো ইকুয়েশন ইউজ করতে হয়েছে না, সব বসাই দিলে আপনার কিসে আসবে আনসার, ইঞ্চি পার সেকেন্ডে। শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি এগুলো ফিটে থাকে ফিটে দিয়ে দিই, এগুলোকে কিসে কনভার্ট করতে হবে, ইঞ্চিতে কনভার্ট করতে হবে। আর এটা মনে করেন সেকেন্ডে আছে, কিছু করতে হয় না, যদি এটা মিনিটে থাকে তখন কিছু নিয়ে যাব, সেকেন্ডে নিয়ে যাব। এগুলো যদি মিলিমিটার স্কোয়ারে থাকে আমার ইঞ্চি স্কোয়ারে নিয়ে যেতে হবে। সো কনভার্সন জানতে হবে আগে, ম্যাথ করাটা বিষয় না, ফর্মুলা জানাটা বিষয় না, কনভার্সনটা মেন ইস্যু। তাহলে আমার এই ম্যাথে কারো কোনো প্রবলেম আছে? এটা হচ্ছে যে ফলিং হেড, আমার কোয়েশ্চেন দেখলে আগে দেখবো যে কোন মেথড, ফলিং হেড, সো এই ফর্মুলা। কনস্ট্যান্ট হেড তাহলে আগের ফর্মুলা, ঠিক আছে। পরের ম্যাথে চলে যান। এরপরে কত 8, 9 দুইটাই। আচ্ছা এখানে কোয়েশ্চেন কই, কোয়েশ্চেন তো খুঁজে পাচ্ছি না। 7.7 লাগবে না। আচ্ছা 7.7টা আমি তাহলে বলি। সেভেন 7.7-এ আমার একটা এই টেবল দিয়ে আছে, সেখানে হচ্ছে বিভিন্ন সিপ সাইজ আছে, 30, 40, 60, 100, 200। সিপের ওপেনিং ইউজুয়াল দেওয়া আছে, পাসিং কত করে পাস হচ্ছে ওটা দিয়ে আছে, এবং কত ফ্র্যাকশন আটকাচ্ছে ওটাও দেওয়া আছে। অর্থাৎ একটা টেবল দেওয়া আছে। এখানে আপনার যেটা বলা হলো ভয়েড রেশিও দিয়ে আছে, অর্থাৎ ই এর মানটা দিয়ে আছে 0.6। তারপরে SF ভ্যালু 7 দিয়ে আছে, ঠিক আছে। SF কি সেটা একটু পরে দেখব। এখন আপনাকে যেটা বলছে এখানে
অর্থাৎ কে এর মানটা বের করো। কে এর মান বের করো কোনটা ইউজ করে? আচ্ছা 7.32 ইকুয়েশন। এখন 7.32 ইকুয়েশন কোনটা? আমরা একটা এম্পিরিক্যাল ফর্মুলা শিখছিলাম, কারো মনে আছে? ওইটার বিজ্ঞানীর নাম কি? চাপু। চাপুর নাম কি শুনছি? আমরা এম্পিরিক্যাল ফর্মুলা পড়ার সময় 3 জন বিজ্ঞানীর ফর্মুলা দেখেছিলাম, তার মধ্যে একজন হচ্ছে কে? চাপু। তো আপনাকে কোয়েশ্চেনেই বলে দিবে যে অ্যাকর্ডিং টু চাপু ফাইন্ড দ্য হাইড্রোলিক কন্ডাক্টিভিটি। তার মানে আপনাকে চাপুস ফর্মুলাটা সরাসরি অ্যাপ্লাই করে দিবেন। এখানে যে ফর্মুলাটা সেটা একটু দেখি, 2.4622, তারপর হচ্ছে D10 স্কোয়ার ই টু দি পাওয়ার কিউ 1 + c 0.7825। এটা আমরা অলরেডি গালি বে করছে ম্যাথটা, আমরা অলরেডি দেখতে পাইছি, ঠিক আছে? ওই ইকুয়েশনটা ইউজ করব আমরা। এখানে D10 এর মান কত এটা কি দেওয়া আছে? হ্যাঁ, এটা গ্রাফ থেকে ইউজ করতে হবে। তার মানে এই ম্যাথটা যদি আসে আপনাকে গ্রাফ ইউজ করতে হবে, ঠিক আছে? যেহেতু আপনাকে টেবল দেওয়া আছে পার্টিকেল পাসিং এবং সিপ ওপেনিংস। পার্টিকেল পাসিং কোন সাইডে থাকবে, এক্সে না ওয়াইয়ে? ওয়াই এক্সিসে থাকবে, এখনও কনফিউজ হলে চলবে না। এক্স এক্সিসে কি থাকবে? পার্টিকেল সাইজ ডায়া। তো আমি যে পাসিং এবং যে পার্সেন্ট ওপেনিং এবং পাসিং ওয়াই এবং এক্সে বসিয়ে আমি একটা গ্রাফ বানিয়ে ফেলবো আগে, ঠিক আছে? একটা গ্রাফ বানিয়ে ওখান থেকে আমরা কি করতে পারি? D10টা বের করতে পারি। 10%-এর জন্য এর ডায়া কত সেটা বের করলাম গ্রাফ থেকে। সো এটা কি গ্রাফ ইউজ করতে হবে, বুঝা গেছে? ফ্রম ফিগার 7.10, অর্থাৎ এটাই আর কি, এই গ্রাফটাই একটু খেয়াল করি, ঠিক আছে? এটা অলরেডি আমরা জিওটেক ল্যাবেও করছি, থিওরিতেও করছি। সো D10টা বের করতে হবে গ্রাফ থেকে। এটা একটা পার্ট গেল, ই এর মান তো দেরিক দিয়ে আছে তাই না, 0.6। সো এখানে বসিয়ে দিলে আমি কি পেয়ে যাচ্ছি? কে এর মানটা পেয়ে যাচ্ছি সেন্টিমিটার পার সেকেন্ডে। সো আমার কিন্তু এখানে ভ্যালু বসার সময় আমি বসাচ্ছি কিসে? মিলিমিটারে। এটা একটু খেয়াল করবেন, অনেক সময় আমরা এটা ভুলটা করে ফেলি। আমরা ইকুয়েশনে বসার সময় ডি এর মান কিসে বসাচ্ছি? মিলিমিটারে, কিন্তু ইকুয়েশনে আমাকে আনসার দেবে কিসে? সেন্টিমিটারে। সো এই ভুলগুলো করবেন না, আপনাকে আগে মাথায় রাখতে হবে যে আমি কিসে বসাবো, ইউনিট বসাবো আমি কিসে? চাপুস ফর্মুলাতে ডিটা কিসে আছে? আপনি যখন চাপুস ফর্মুলাতে চলে যাবেন এখানে ওরা বলে দিবে যে D10 ইফেক্টিভ সাইজ পাশে একটা ব্র্যাকেট দিয়ে মিলিমিটার দিয়ে আছে। সো বইয়ে যখন আপনি ফর্মুলাটা পড়বেন সেখানে D10 এর পাশে কি লেখা আছে? মিলিমিটার। সো আপনাকে তাহলে মিলিমিটারে বসাইতে হবে। আর এখানে পাশে লেখা আছে যে সেন্টিমিটার পার সেকেন্ড। সো এটার জন্য টেনশনের কিছুই নেই, আপনি জাস্ট বই খুলে ফর্মুলাটা একবার দেখলে হয়ে যাবে। হ্যাঁ, এটাকে সেন্টিমিটারকে আমি চাইলে আবার মিলিমিটারে লিখতে পারি। না, এটাকে মিলিমিটারে নিয়ে এলে 10 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, না না না, এটা মিলিমিটারে বসাইতে হবে, সেন্টিমিটারে বসার কোনো ওয়ে নাই। D10টা মিলিমিটারে বসাইতে হবে। হ্যাঁ, না, আপনি যে ডি এর ভ্যালুটা পাবেন ও ডিটা কখনোই সেন্টিমিটারে বসাবেন না, এটা রাখলেই হবে মাথায়। ডি এর ভ্যালু তো এমনিতে মিলিমিটারে থাকে গ্রাফে। সো ডাইরেক্ট গ্রাফের মানটাই বসাই দিব যত আসে। সো বসাইলে আপনার আনসার আসবে কিসে? মিলিমিটারে, সরি সেন্টিমিটারে। তাহলে আপনার 7.8 ম্যাথটা শেষ। সেমভাবে 7.9টাও দিয়ে আছে। হ্যাঁ, এখন যে ম্যাথটা দিয়ে আছে ওই ম্যাথের মধ্যে বলা হলো ইকুয়েশন 7.34 ইউজ করো। তাহলে এই 7.34টা কি? তাইলে চাপুস ফর্মুলাকে একটু মডিফাই করছে, আর কিছুই না। চাপুস ফর্মুলাটাকে মডিফাই করে আপনার সিইউটা নিয়ে আসছে, কোএফিসিয়েন্ট অফ ইউনিফর্মিটি। সো যখন আমি বলবো যে কোএফিসিয়েন্ট অফ ইউনিফর্মিটি ইউজ করে চাপুস ফর্মুলা অ্যাপ্লাই করো, তখন আপনাকে 7.34 ইউজ করতে হবে, সে কোশ্চেনে বলে দিবে। আর যখন বলবো শুধু চাপুস ফর্মুলা ইউজ করো, তখন আগেরটা ইউজ করবেন।
আচ্ছা 7.34 চাপু করে নাই, চাপুর পরে আরও দুজন বিজ্ঞানী আমির এবং আওয়াদ, ওরা নিজেরাই কী করছে, ডেভেলপ করছে, আরেকটু মডিফাই করছে সিইউটা দিয়ে। সো যখন আমি 7.34 অ্যাপ্লাই করব তখন আমার ফর্মুলাটা দাঁড়াবে এরকম, ঠিক আছে? এখানে সব কিছুই নোন, শুধু সিইউটা কি আননোন। আর সিইউ সমান আমরা কি জানি, D60/D10। আর সিইউটা কেন বের করি, সয়েলটা ওয়েল গ্রেডেড নাকি পোরলি গ্রেডেড ওটার জন্য, ঠিক আছে? সো সিইউর মানটা বের করতে হবে D60/D10 থেকে। D60/D10 কোত্থেকে পাবো, গ্রাফ থেকে পাবো, ঠিক আছে? তাহলে এরপর সিইউর মানটা এখানে বসাই দিলে কাজ শেষ। এখানেও সেম, আমি D60/D10 যে ইয়াটা রেশিওটা, ওইটা এখানে কোনো ইউনিট থাকবে, যেহেতু দুটোই সেম ইউনিটের রেশিও, এখানে ইউনিটলেস। আর এটা মিলিমিটারে বসাবো, এখানে যে D10টা আছে এটা কিসে বসাবো, মিলিমিটারে। আনসার দেবে কিসে, সেন্টিমিটারে, বাস শেষ। তাহলে আমার যে প্রবলেমগুলো ছিল, আরেকটা আছে মনে হয় 7.11, হ্যাঁ 11টা খুলেন। সেভেন পয়েন্ট 11-এর জন্য আমাদের যে ফর্মুলাটা ইউজ করতে হবে সেটা হচ্ছে, আমরা দেখছিলাম না, ফ্লো যখন হরিজন্টালি যায় তখন এক ফর্মুলা, ফ্লো যখন ভার্টিক্যালি যায় তখন আরেকটা ফর্মুলা। তো আমাকে ওই ফর্মুলাগুলো ইউজ করতে হবে 7.11-এর জন্য। আপনি একটু খেয়াল করেন, ফ্রম ফিগার 7.19 কই, আচ্ছা আপনাকে এরকম একটা লেয়ার দিয়ে দিবে, তিনটাকে সয়েল বা সয়েলটা ভিন্ন ভিন্ন। তো এখানে ফ্লো যাবে H1 H2 H3 K1 K2 K3, বিভিন্ন লেয়ারের জন্য কে এর মানও বিভিন্ন, এরকম একটা ফিগার দিয়ে দিবে। তো বলা হইলো যে আপনার H1 H2 H3 কোথায়, এর আগের পেজ, H1 এর মান দিয়ে দিছে, অর্থাৎ লেয়ারগুলোর ডেপথ, তারপর হচ্ছে কে এর মানগুলো দিয়ে দিচ্ছে, সবগুলোর ইউনিট কিসে আছে, সেন্টিমিটার/সেকেন্ডে। এখন আপনাকে জাস্ট রেশিও বের করতে হবে, এস্টিমেট দ্য রেশিও অফ ইকুইভ্যালেন্ট হাইড্রোলিক কন্ডাক্টিভিটি। সো দুটো কে এর রেশিও বের করব, একটা হচ্ছে হরিজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল। কিছুই না, এখন জাস্ট দুটো ফর্মুলা ইউজ করে দিব, আর কিছুই না। হরিজন্টালের জন্য কত হবে আর ভার্টিক্যালের জন্য কত, পরের পেজে চলে যান। আচ্ছা, আমরা যে এই ফর্মুলাটা শিখছি ওই ফর্মুলাটা হচ্ছে এটাই ছিল, ঠিক আছে? সো এটা হচ্ছে KH এর মান 7.40 ইকুয়েশনটা দেখলেই ,7.40 যেটা হরিজন্টাল ফ্লোয়ের জন্য, সেই মানটা কত ছিল 1/h, তারপর KH1 H1 KH2 H2 এরকম করে মানগুলো গুণ করতে হবে। প্রত্যেকটা মান দিয়ে আছে কোশ্চেনে, এটার মান কত এত, এটার মান কত, জাস্ট গুণ করে মানগুলো যদি এখানে বসিয়ে দিই আমি কি পেয়ে যাচ্ছি, KH এর মান। সো আপনাকে কোন জিনিসটা মনে রাখতে হচ্ছে, হরিজন্টাল হলে ফর্মুলা কি, সো হরিজন্টাল মানে এটা হরিজন্টালই থাকবে, এইভাবে মনে রাখলেই হয়, ডিভাইড বাই কি H। আর যদি ভার্টিক্যালে চলে যায় তখন Hটা থাকবে কোথায়, উপরে। আর এগুলো কি, এগুলো প্যারালাল হয়ে যাবে সবগুলা, এখানে যেটা হরিজন্টাল ছিল এগুলো কী হয়ে যাবে, প্যারালাল। সো এটাই এভাবে মনে রাখবেন। এবার চলে আসছে, এখানে সব মান দিয়ে আসছে অলরেডি, মানগুলো এখানে জাস্ট বসাই দিলে আমি কি পেয়ে যাচ্ছি, ভার্টিক্যালের জন্য KV পেয়ে যাচ্ছি। এখন আমার জাস্ট রেশিও বের করতে হবে, অর্থাৎ একটাকে একটা দিয়ে ভাগ করে দিব। এখানে কোনো ইউনিট থাকবে, কারণ এটার যে ইউনিট এটার ইউনিট সেম, দুইটায় ভাগ করলে কোনো কি থাকবে না, ইউনিট থাকবে না। এই ম্যাথটাকে বুঝতে পারছি সবাই? এখন তাহলে এখানে কি করলাম, রেশিও বের করলাম, ঠিক আছে? সো পারমিয়াবিলিটি আমার এই এক্সাম্পলগুলোই আছে, এছাড়া আমার আরও অনেকগুলো প্রবলেম আমি দিয়েছি, বইয়ের পিছনে গেলে দেখবেন সবগুলোই প্রবলেম। সো আপনাকে ইকুয়েশন ধরে ধরে আপনাকে দেখতে হবে যে কোন ইকুয়েশনগুলো ইউজ করতে হবে। সো এখানে 3-4টা প্রবলেম দিয়েছি, এখান থেকে বের করে খাতায় করবেন, ঠিক আছে? সো যদি নিজে না পারেন গ্রুপ ওয়াইজ করেন, বসে করেন, ঠিক আছে? আপনারা তো এখন ক্লাস করতে আসতেছেন উইকে, সো এগুলো বের করতে হবে, সলভ করতে হবে। আমি সেম দিতে পারি, ঘুরেও দিতে পারি, সো ডিপেন্ড করবে আপনি কীভাবে প্র্যাকটিস করতেছেন বাসায়। এটা একটা গেল। এবার চলে যাবো আমরা সি পেজের স্লাইডটা খোলেন। এখন দেখবো আমরা সি পেজটা কি, পরের স্লাইডে যান। এটা হচ্ছে আমরা সয়েল এবং সয়েলের মাঝখানে যে ইন্টারেকশনের ফলে সয়েলের মধ্যে কী পরিমাণ পানি যাচ্ছে, পার্কুলেট হচ্ছে, সেই জিনিসটা বেসিক্যালি বুঝতে পারি সি পেজের জন্য। আর সি পেজটা কেন দরকার,
আমার ফাউন্ডেশনের জন্য, ফাউন্ডেশন ডিজাইন করতে গেলে আর্থ স্লোপ ডিটারমাইন করতে গেলে, আর্থ স্লোপ বলতে কি, যখন আমি ড্যাম বানাবো কোনো জায়গায়, ঠিক আছে, ওয়াটার রিজার্ভ করার জন্য, তখন আমাকে মাটির বৈশিষ্ট্য অ্যানালাইসিস করতে হবে। সেক্ষেত্রে আমার সিপেজটা বের করা জরুরি। পানি কি মানে মাটি দিয়ে লিক হয়ে যাবে কিনা, ড্যাম নিচ দিয়ে চলে আসবে কিনা, ঠিক আছে। সো সিপেজটা খুবই জরুরি। তার জন্য আমরা অনেকগুলো এই টার্ম দেখবো, যেমন ফ্লো লাইন কি, কোপোটেনশিয়াল লাইন কি, ফ্লো নেট কি, এগুলো জানা খুব জরুরি। টু ডিটারমাইন দ্য স্টেবিলিটি অফ স্লোপস, ক্যালকুলেশন অফ সিপেজ ফোর্স ইজ ইম্পর্টেন্ট। আজকের স্লাইডে আমরা সিপেজ ফোর্স কীভাবে বের করতে হয়, সিপেজ ফোর্সের ফর্মুলাটাও দেখব। পরের স্লাইডে যান। সো বেসিক্যালি এখানে যা দেখবো, আমি এজিউম করে নিচ্ছি যে আমাদের যে মাটিটা, এই মাটিটার কিছু বৈশিষ্ট্য আছে। যেমন মাটি ফ্লো, মাটিতে শুধু দুই ধরনের ফ্লো হবে, একটা হচ্ছে হরিজন্টালি, একটা হচ্ছে ভার্টিক্যালি, আমি ধরেই নিলাম। তারপর হচ্ছে এখানে মাটি এবং সয়েল এগুলোকে কম্প্রেস করা যাবে না। আমি চাইলে মাটিটা কম্প্রেস করতে পারবো না, যে পানিটা আছে ওটারে কম্প্রেস করতে পারবো না। সয়েলগুলো আইসোট্রপিক এবং হোমোজিনিয়াস হবে, অর্থাৎ একই ধরনের মাটি আছে এখানে, যে বিভিন্ন টাইপসের মাটি মিক্স নাই। তারপর হচ্ছে সয়েল ফুলি স্যাচুরেটেড, অর্থাৎ এখানে পানি আছে, সয়েলটার উপরে পানির লেয়ার আছে, যার কারণে এটার কি বলে, ফুলি স্যাচুরেটেড। তারপর ফ্লো হচ্ছে স্টিডি এবং ফ্লো কন্ডিশনস ডু নট চেঞ্জ উইথ টাইম। ফ্লোটা যেটা যাচ্ছে এটা একটা স্টিডি ওয়েতে যাচ্ছে, এটা কি ফ্লাকচুয়েশন করতেছে না। তারপর এখানে ডার্সিস ল অ্যাপ্লাই করা যাবে। সো ডার্সিস ল যদি অ্যাপ্লাই করা যায়, আমার যে ইকুয়েশনটা বের করছে এটাকে বলতেছে কন্টিনিউটি ইকুয়েশন ফর লেফটলেস, ঠিক আছে। এটা এক ধরনের কি কন্টিনিউটি ইকুয়েশন। এখন এটা কীভাবে বের করছি একটু দেখি। আমি মাটির একটা পোর্শন কেটে নিলাম, এটাকে ডিএক্স ধরছি এই পোর্শনকে, আর এই পোর্শনকে ডিজেড ধরছি। সো এই পোর্শনটাকে আমি এখানে আঁকলাম। এখানে দেখেন যে দুইটা ফ্লো বেরিয়ে যাচ্ছে, এগুলোকে বলে ডিসচার্জ, যে দুইটা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, ইন টু ডাইমেনশনস। আর এগুলোকে বলে ইনফ্লো, অর্থাৎ যেগুলো ঢুকতেছে। সো এই পরিমাণ পানি ঢুকতেছে, এগুলো হচ্ছে কি ইনফ্লো, আর এই পরিমাণ পানি বেরিয়ে যাচ্ছে, এগুলোকে বলতেছে ডিসচার্জ। এখন এগুলোকে কাজে লাগিয়ে আমি ফাইনালি এই ইকুয়েশনটা কী করলাম, ডেভেলপ করলাম। ইকুয়েশনটাকে বলতেছে কি কন্টিনিউটি ইকুয়েশন ফর ল্যাপলেস। সো এটা আমার কাজে লাগবে যখন আমি ফাইনাল কিউটা বের করব, কী পরিমাণ পানি বেরিয়ে যাচ্ছে, ওই কিউটা বের করার জন্য ওইগুলো আমার কাজে লাগবে। সেই ফর্মুলাটা মনে রাখতে হবে। পরের স্লাইডে যান। এখানে যেটা দেখবো বেসিক্যালি দুটো সয়েল লেয়ার, একটা সয়েল 1 একটা সয়েল 2। তো সয়েল 1 সয়েল 2তে কী পরিমাণ পানি যাচ্ছে সেগুলো আমি এখানে কিছু ইকুয়েশন আছে, এগুলোর মাধ্যমে হেড, অর্থাৎ হেডের ডিফারেন্সটা কত সেগুলো বের করতে পারি। সো আমি এখানে দেখাবো, এটা হচ্ছে সয়েল 1, এটার জন্য H1, এটা সয়েল 2, এটার জন্য H2। আবার এখানে যে টোটাল হেড ডিফারেন্স দুটো সয়েল মিলে এটাকে বলা হচ্ছে স্মল এইচ। সো আমার এই পুরো ইকুয়েশনে দেখেন স্মল এইচ স্মল এইচ স্মল এইচে বের করছে। সো আমার এই পুরো ফিগারের মেন যে মানে কারিশমা সেটা হচ্ছে কি এইচটা বের করা। এখানে আরও কিছু টার্ম আছে, এই যে লেভেলটা, এই লেভেলটাকে বলতেছে জেড। সো এখানে দেখেন আপনি যখন এই বাউন্ডারি কন্ডিশনটা ফিক্স করছেন, সো আপনার 0 থেকে এইচ মানে 0 থেকে H1 এর মধ্যে থাকলে কি হবে, তারপর হচ্ছে আপনার H1 থেকে H1 প্লাস H2 এর মধ্যে থাকলে কি হবে। সো দুইটা কন্ডিশন এখানে, একটা হচ্ছে 0 থেকে বড় হলে, কার মান এটা, এটা জেড, জেড না নাকি এস, এটা জেড, ঠিক আছে। তাহলে জেড এই ভ্যালুটা যদি 0 থেকে কার মধ্যে থাকে, H1 এর মধ্যে লিমিটেড থাকে, তখন এই ফর্মুলা। আবার যদি এটা H1 প্লাস H2কে কি যদি ধরে ফেলে বা ছোটো হয়, ঠিক আছে, H1 থেকে, তখন এই ফর্মুলা। সো আমার দুইটা কন্ডিশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। সো দেখেন আপনার হ্যাঁ কোশ্চেনে দিয়ে দিবে, আপনি কোশ্চেন পড়লে বুঝবেন যে কোনটা ফাইনালি ইউজ করবেন। এই দুটারে কে এর মাধ্যমে ট্রান্সফার করে, অর্থাৎ এখানে কে ছিল না, এগুলোর সাথে আমি কে রিলেশন বের করে আমি ফাইনালি এই দুটো ইকুয়েশন দাঁড় করালাম। এটাও স্মল এইচ অর্থাৎ হেড ডিফারেন্স, এটাও স্মল এইচ হেড ডিফারেন্স। সো দেখেন এখানে কিন্তু কোনো কে নাই, এখানে কি আসছে K1 K2 Z H1 H2 তো আমি জানি, এইগুলা Z তো আমি জানি, Z এর মানটাও দিয়ে দিবে, ঠিক আছে। তারপর হচ্ছে K1 K2, যেহেতু এখানে দুইটা সয়েল তাহলে দুইটা K2 থাকবে। সো এইগুলোর মান এখানে বসাই দিলেই আমি কি পেয়ে যাচ্ছি, হেড ডিফারেন্স। সেমভাবে যদি আমার বাউন্ডারি লেয়ার এটার মধ্যে থাকে তাহলে এই ইকুয়েশন ইউজ করবো, বাস এটাই। সেই দুইটা ইকুয়েশন মোটামুটি মনে রাখতে হবে আর কি। পরে যান। এখন যেটা দেখবো খুবই ইম্পর্টেন্ট টার্ম, যেটার জন্য সিপেজ ইম্পর্টেন্ট। সিপেজটা বেসিক্যালি কি বলছিলাম, যে পানি আস্তে আস্তে যে পাস করে যাবে, ওই পাসিং যে ভয়েড দিয়ে পানিটা চলে যাবে, সেই বেসিক্যালি ওটাই হচ্ছে সিপেজ। সো পানিটা মনে করেন যে এই পথ দিয়ে যাচ্ছে, যে এই পথটা ফলো করে যাবে সেটাকে বেসিক্যালি বলতেছে ফ্লো লাইন, নট নেট। এটা কি হবে, ফ্লো লাইন। সো পানি যে পথ দিয়ে যাবে ওই পথটাকে বলা হচ্ছে কি ফ্লো লাইন। এটাকে বলা হচ্ছে আপ স্ট্রিম, এটাকে বলা হচ্ছে ডাউন স্ট্রিম। সো আপ স্ট্রিম থেকে ডাউন স্ট্রিমের যে বাউন্ডারি লাইন, ওখানের মধ্যে যে লাইন তৈরি হবে সেটাকে বলা হচ্ছে ফ্লো লাইন।
আর একটা জিনিস দেখেন, ইম্পারভিয়াস লেয়ার। ইম্পারভিয়াস লেয়ারের সাথে যে লাইন তৈরি হচ্ছে সেটাকে বলে ইকুইপোটেনশিয়াল লাইন। দেখেন ইম্পারভিয়াস লেয়ার থেকে শুরু হচ্ছে, এটাকে বলতেছে কি ইকুইপোটেনশিয়াল লাইন। এটার আরেকটা ডেফিনিশন আছে, সেটা হচ্ছে আপনার এই পয়েন্টে গেলে এখানে পানির হেড সেম থাকবে, এই পয়েন্টে গেলে পানির হেড সেম থাকবে, এই পয়েন্টে গেলে পানির হেড সেম থাকবে। অর্থাৎ যেই সব পয়েন্টে গেলে পানির হেড সেম থাকে সেই পয়েন্টগুলোর সামেশনকে কি বলে, ইকুইপোটেনশিয়াল লাইন। তাহলে ইকুইপোটেনশিয়াল লাইন এবং ফ্লো লাইনের মধ্যে সম্পর্ক কি, এটা আমি জিজ্ঞেস করব। এই দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে ইকুইপোটেনশিয়াল আর ফ্লো লাইন 90 ডিগ্রিতে ছেদ করে, এটার মাঝখানের এগুলো কত হবে, সবগুলো 90 ডিগ্রি, ঠিক আছে। আর অর্থাৎ এটা 90 ডিগ্রি একে অপরকে ক্রস করে। সো ইকুইপোটেনশিয়াল লাইন তাহলে কি, জাস্ট ওয়াটার হেডের এলিভেশনের সামেশন। আর ফ্লো লাইন কি, তাইলে ফ্লো লাইন হচ্ছে যে পথ দিয়ে পানি যায় সেই পথটা বেসিক্যালি ফ্লো লাইন, যেটা আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিম বাউন্ডারির মধ্যে দিয়ে যায়। এখানে আমি যেটা দেখতেছি এটা একটা শিট পাইল। শিট পাইল মানে কি, পানির এখানে না আসার জন্য আমরা শিট পাইলটা ইউজ করি। তাহলে দেখেন এখানে পানির হেড ডিফারেন্স হলো, হেড লস হলো, এখানে পানির লেয়ার অনেক উপরে, এখানে পানির লেয়ার নিচে, ঠিক আছে। যেটা আমরা কর্ণফুলিতে গেলে দেখি, ওই কাপ্তাই গেলে দেখা যায় যে এক পাশে পানির লেয়ার অনেক উপরে, আরেক পাশে পানি অনেক নিচে। বেসিক্যালি এটা কি বাত ইউজ করার কারণে হয়। সো এখানে সেম আমরা শিট পাইল ইউজ করছি। তো সিপেজটা কেন জরুরি জানা, দেখা গেছে যে পানি যদি দিক দিয়ে বেশি আসতে থাকে তাহলে তো আমার এখানে হেড ডিফারেন্স আর থাকবেই না। সেই জন্য আমার সিপেজ ক্যালকুলেশন দরকার, যে এর মাটির নিচ দিয়ে যে কতটুকু পরিমাণ পানি আসবে যাবে। আরেকটা লাইন আছে, সেটা হচ্ছে ফ্লো নেট। হোয়াট ইজ ফ্লো নেট? ফ্লো নেট হচ্ছে কি, ফ্লো লাইন এবং ইকুইপোটেনশিয়াল লাইন দুটাই মিলেই হইতেছে ফ্লো নেট, আর কিছুই না। এই দুটার সামেশন, অর্থাৎ এই দুইটার যে কানেকশন, ফ্লো লাইন এবং ইকুইপোটেনশিয়াল লাইন, এই দুটাই মিলে হয়ে গেছে ফ্লো নেট। এখানে আরেকটা জিনিস জানা দরকার, সেটা আমরা একটু পরে গেলে দেখব। সামনের দিকে যান। এখানে জাস্ট কীভাবে বানাবো আমি, এই ফ্লো লাইন, ফ্লো নেট এগুলো সম্পর্কে বলা আছে, এগুলো পরে নেবেন, এগুলো কিছুই না। আমি জাস্ট আরেকটা টার্ম আছে, পরের স্লাইডে যান। হ্যাঁ, এখানে দেখেন যে আমার ফাইনাল যে ইকুয়েশন সেটা হচ্ছে যে কিউটা আমাকে বলবে যে ডিসচার্জ বের করো সিপেজের জন্য, কিউ ইকুয়াল টু কেএইচ, কিউ ইকুয়াল টু কেএইচ, তারপর এনএফ বাই কি এনডি। এখানে এনএফটা কি এটা আমার জানা দরকার। এনএফ হচ্ছে কি, নাম্বার অফ ফ্লো চ্যানেল। সো কয়টা ফ্লো চ্যানেল আছে সেটা আমাকে জানা দরকার। আর একটা হচ্ছে কি, নাম্বার অফ ইকুইপোটেনশিয়াল ড্রপ। এই দুটো জিনিস জানলে আমি কি ফাইনালি এটা ইউজ করতে পারবো। আগের স্লাইডে চলে যান। এনএফ আর এই এখানে বলছে কি, এনএফ মানে নাম্বার অফ ফ্লো লাইন। এখানে দেখেন ফ্লো লাইন কোনটা, এটা না এটা, তাহলে এখানে কয়টা, দুইটা। তো এই দুইটাকে আমি ফ্লো লাইন বলতে পারবো না। এই দুইটা লাইন এসে কয়টা ভাগে ভাগ করছে ওটাই হচ্ছে কি ফ্লো লাইন। তাহলে একটা, দুইটা, তিনটা, কয়টা ভাগে ভাগ করছে, একটা, দুইটা, তিনটা। তাহলে নাম্বার অফ ফ্লো লাইন কত হবে, 3 হবে। কারণ দেখেন এই যে এটা আর এটা, এই দুইটা লাইন মিলে আমার সয়েলকে কয়টা ভাগে ভাগ করছে, একটা, দুইটা, তিনটা ভাগে। সো নাম্বার অফ ফ্লো লাইন হবে 3। তো এখানে ইকুইপোটেনশিয়াল লাইন কয়টা, একটা। এই ইকুইপোটেনশিয়াল লাইন এসে কয়টা ভাগে ভাগ করছে সয়েলকে, দুইটা ভাগে। তাহলে কি নাম্বার অফ ড্রপ হবে কত, চলে যান এনডিতে, নাম্বার অফ ইকুইপোটেনশিয়াল ড্রপ হবে কত, 2। সো আমার এইভাবেই করে দেখতে হবে যে এনএফ আর এনডি এর মান কত। বুঝা গেছে? আরও কোনো কোয়েশ্চেন? পরে চলে যান। তাহলে এটাই হচ্ছে আমার ফাইনাল ইকুয়েশন। এখন যেটা দেখবো সেটা হচ্ছে ড্যামের জন্য। আমি একটা ড্যাম বসালাম, সাপোজ এটা হচ্ছে পানির আপার লেয়ার, এটা হচ্ছে পানির ডাউন লেয়ার অর্থাৎ ডাউন স্ট্রিম। সো এই যে ড্যামটা বসাইলাম, এখানে পানিটা তো অনেক সময় ড্যামের মাঝখান দিয়ে কি চলে আসতে পারে সিপেজের মাধ্যমে। সো এই সিপেজের মাধ্যমে না আসার জন্য আমার কিছু মানে কী পরিমাণ পানি আসবে সেটা আগে বের করতে হবে। এটা হচ্ছে কি কিউ ইকুয়াল টু KL tan আলফা সাইন আলফা। এখানে এটাই হচ্ছে বেসিক্যালি কি, সব পরের স্লাইডে যান, এটা কার নাম, শেফার্নাক্স সলিউশন বলে এটারে, ঠিক আছে। তাহলে আগে চলে আসেন আগেরটাতে। এই সলিউশনটা কি বলে, শেফার্নাক্স, বিজ্ঞানীর নাম অনুসারে এটা। পরে এটার আর একটু মডিফাই করছে আরেকজনে, সেটাও দেখবো। আমার ফাইনালি এই কিউটা বের করতে হবে। যদি কোয়েশ্চেনে বলে যে শেফার্নাক্স ইকুয়েশন ইউজ করো, তাহলে আপনাকে এই ফর্মুলাটা লিখতে হবে। বুঝা গেছে? সো এখন আসছি যে এখানে এলটা কি, কেটা কি। এলটা হচ্ছে এই ডিস্টেন্সটাকে এল বলতেছে। এই ডিস্টেন্সটা কেন এল, আপনার ওয়াটার টেবিল যদি এখানে থাকে, পানির যে নিট বল অর্থাৎ যে পানির এই পর্যন্ত হচ্ছে আপনার আটক্রিয়া করে। আমরা যেটা পারমেবিলিটিতে দেখছিলাম, এই কি বলে ইম্পারভিয়াস লেয়ারের জন্য দেখছিলাম না, মানে ইনফ্লুয়েন্সটা কতটুকু কাজ করে R1 R2। এখানে পানির যদি লেয়ার এখানে থাকে, পানির চাপটা একটু পর্যন্ত কাজ করবে, ঠিক আছে। সো আপনার এই ডাউন থেকে এই পোর্শনটাকে কি বলতেছি, এল বলতেছি। সো এল এর মানটা বসাই দিলে এখানে, তারপর হচ্ছে কে এর মান, কেটা তো জানবো, ঠিক আছে, কোন টাইপের সয়েল আছে এখানে। কে এর মানটা বসাই দিলে আমি ফাইনালি কিউ বের করতে পারি। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে আলফাগুলো কি। এখানে এই ড্যামটা কত স্লোপে আছে, এটা হচ্ছে আলফা। এই সাইডের ড্যামটা কত স্লোপে আছে, সেটা হচ্ছে বিটা। তো
তো আলফা বিটার মান এখানে বসা দিব। এখানে কথা হচ্ছে যে এলটা বের করা এত সহজ না, এল বের করার জন্য আমার আবার এই ইকুয়েশন ইউজ করতে হবে। এখন এই ইকুয়েশনের ডিটা কি, ডিটা হচ্ছে আমার অ্যাভারেজ উইথটা। দেখেন এখান থেকে এখানেও না, এটার এই পোর্শন থেকে শুরু করছি আবার এখান থেকে গেছি, অর্থাৎ এটা এখানে কিন্তু শেষ হয় নাই, ঠিক আছে। জাস্ট একটা অ্যাভারেজ একটা ডেপথ থেকে আমি কি নিলাম, এই ডিটা নিলাম। সো ডি এর মানটা অবশ্যই কোশ্চেনে দেওয়া থাকবে। আর এইচটা কি, এইচটা হচ্ছে কি পানির ওয়াটার টেবলের হাইটটা, ঠিক আছে, এটা হচ্ছে এইচ। সো এই মানগুলো যদি আমি এখানে বসাই দিই আমি কি পেয়ে যাচ্ছি, এল পেয়ে যাচ্ছি। এল এর মান যখন এখানে বসাবো আমি ফাইনালি কি পেয়ে যাচ্ছি, কিউ পেয়ে যাচ্ছি। সো কিছুই না, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই। পরের স্লাইডে চলে যান। শেফেননাক্সকে পরে কি এল কে সেকেন্ডে এসে আরেকটু মডিফাই করছে, যদি আলফার মান যদি 30 ডিগ্রির বেশি হয়ে যায় স্লোপ, তখন আমাকে কী করতে হবে, এল এবং কিউকে একটু চেঞ্জ করতে হবে। তো এলকে চেঞ্জ করে সে এভাবে নিয়ে গেল, তারপর কিউকে চেঞ্জ করে সে এভাবে নিয়ে গেল, ঠিক আছে। সো দুই রকমের দুটো ইকুয়েশন, সেটা ডিপেন্ড করবে কিসের উপর, আলফার মানের উপর। টিটা কত আছে সেটা আমাকে দেখতে হবে। এখানে কি কোনো কোয়েশ্চেন আছে কারো? আগের স্লাইডে যান। ডেল্টাটা বেসিক্যালি এগুলোর জন্য লাগবে না। ডেল্টা হচ্ছে ও ধরে নিছে যে এখানে এই পোর্শনের জন্য, মানে এখান থেকে এই পোর্শন পর্যন্ত হচ্ছে বেসিক্যালি এই ক্রিয়াটা করবে, মানে পানির যেখানে এখানে ওয়াটার হাইট আছে, তো ওয়াটার হাইটটা কি এই পোর্শনে কাজ করবে না, তো এই পোর্শনটাকে ওরা ডেল দিছে। আর এখানে ওরা 0.3 ডেল দিচ্ছে, যেটা থেকে ডি কাউন্ট করছে। সো ডি এর ভ্যালুটা বেসিক্যালি যদি দেওয়া না থাকে কোশ্চেনে, সেই ক্ষেত্রে আগে আপনাকে ডেল বের করতে হবে, তার 0.3 ডেল বের করতে হবে, তারপরে এই মাথা থেকে এই মাথা নিতে হবে, বুঝে গেছে? আচ্ছা গেল গা। এরপরে চলেন, এখানে যেটা দেখবো এটা অলরেডি আমরা জানেন, লেকচার 6 ইফেক্টিভ স্ট্রেস কি দেখে আসছেন। সো খুবই ইজি। প্রথমে টোটাল স্ট্রেস বের করতে হবে। টোটাল স্ট্রেসের জন্য আপনার কি লাগে, হাইট ইন্টু গামা লাগে, আর কিছুই না। এই হাইটটা কত, H1। এখানে ওয়াটার আছে, আবার এখানেও কি ওয়াটার আছে না, এখান থেকে সরি শুরু আর কি, কিন্তু এখানেও ওয়াটার এখানেও ওয়াটার। তাহলে H1 এটা কি হবে, গামা ডাব্লিউ হবে না? তাহলে H1 গামা ডাব্লিউ, এটা কি টোটাল স্ট্রেস। সেমভাবে আপনার এই পোর্শনের জন্য কত হবে, এ থেকে সি, হাইট কত, জেড না? তাহলে জেড ইন্টু কত হবে, গামা স্যাচুরেটেড। গামা স্যাচুরেটেড কেন, কারণ এই পানির এই মাটির উপরে কি আছে, পানি আছে। তো এখানে যে গামাটা হবে সেটা কি হবে, সাবমার্জ না, স্যাচুরেটেড হবে। সো জেড গামা স্যাচুরেটেড। আর এটা কেন যোগ করছি, কারণ আমার সি পোর্শন আসলে আমার তো উপর থেকে কাউন্ট করতে হবে, একবার এটা আসবে সাথে এটা আসবে। সো আপনার টোটাল স্ট্রেস হলো এত। এই পয়েন্টে আসেন সেভ, উপর থেকে এটা যোগ করবেন, এটা যোগ করবেন, সাথে এটা যোগ করবেন। অথবা একটা কাজ করতে পারেন, এখান থেকে এখানে ডাইরেক্ট H2টা নিয়ে কি করবেন, গামা স্যাচুরেটেড করে দিবেন, শেষ। তাহলে H2 গামা স্যাচুরেটেড। এই পোর্শনটাকে বুঝছেন, টোটাল স্ট্রেস। এখন চলে আসি হোয়াট ইজ পোর ওয়াটার প্রেশার। এখানে যা শুধু পানি কি প্রেশার দিচ্ছে ওটাই দেখবো, আমি মাটি ভুলে যাব। পোর ওয়াটার প্রেশারে কি দেখবো, শুধু পানি। সেমভাবে তাহলে এখানে এটার জন্য পোর ওয়াটার প্রেশার কত হবে, H1 গামা ডাব্লিউ। তাহলে এটা সেম হয়ে গেল না? তাহলে এখানে যে টোটাল স্ট্রেস ছিল এখানে পোর ওয়াটার প্রেশার সেম, কারণ এখানে কোনো মাটি নাই, এখানে কি আছে, শুধু পানি। সো H1 গামা ডাব্লিউ, এটা হচ্ছে কি পোর ওয়াটার প্রেশার। এই জায়গায় পোর ওয়াটার প্রেশার কত হবে, একটা জিনিস খেয়াল করবেন, এই পোর্শনে আসলে পানির হেড কোথায়, এই পোর্শনে। সি এর জন্য পানির হেড এখানে, আবার বি এর জন্য পানির হেড এখানে, অর্থাৎ হেডগুলো সেম আছে। কিন্তু আমি যখন ডাউনওয়ার্ড আর আপওয়ার্ড সিভিলের জন্য যাব, এগুলো হেডগুলো নড়ে যাবে, তখন ইকুয়েশনগুলো হালকা চেঞ্জ হবে, বাস এটাই। সো আপনি যখন সি পোর্শনে আসলেন তখন আপনার জন্য টোটাল হাইট কত, H1 প্লাস জেড না? তাহলে H1 প্লাস জেড ইন্টু গামা ডাব্লিউ করে দিলে কাজ শেষ। তাহলে কি পেয়ে যাচ্ছি, পোর ওয়াটার প্রেশার গামা, কারণ আমি শুধু পানির জন্য করতেছি, মাটিতে ভুলে যাব। পোর ওয়াটারে কোনো মাটি নাই, শুধু পানি। এখানে এই পোর্শনে আসলে আমার টোটাল হাইট কত, H1 প্লাস H2, তাহলে ইন্টু কত করব, গামা ডাব্লিউ। সো গামা ডাব্লিউ শেষ। তাহলে এটা কী ছিল, পোর ওয়াটার প্রেশার। এদিকে ছিল টোটাল স্ট্রেস, এদিকে থাকবে পোর ওয়াটার প্রেশার। সো আমি ইফেক্টিভ স্ট্রেস কখন পাবো, এটা থেকে যখন এটা বাদ দিব, খুবই ইজি। এটা বাদ দিলে এখানে জিরো, অর্থাৎ নো স্ট্রেস, এখানে কোনো স্ট্রেসই হচ্ছে না। সো আপনার এটা বাউন্ডারিটা কমে গেছে। এটা থেকে যখন এটা বাদ দিব আর কি থাকে খেয়াল করেন, H1 গামা 1, এখানে H1 গামা 1 আছে, সব কাটাকাটি গেছে। এখানে জেড, এখানে জেড, এখানে গামা সেট, এখানে গামা ডাব্লিউ। জেড যদি কমন নিই, গামা সেট মাইনাস গামা ডাব্লিউ, তো গামা সেট মাইনাস গামা ডাব্লিউ সমান কি, গামা প্রাইম, অর্থাৎ সাবমার্জ। তো সাবমার্জ ইয়াটা পাচ্ছি আমি, ইউনিট ওয়াইডটা। এরপর চলে আসি এই পোর্শনে কী হবে, এটা থেকে জাস্ট এটা বাদ দিয়ে দিব, ঠিক আছে। এখানে সেম গামা সেট মাইনাস গামা ডাব্লিউ সমান কী হয়ে যাবে, গামা প্রাইম, অর্থাৎ H2 গামা প্রাইম। এই 1 তো কাটাকাটি হয়ে যাবে, তাহলে আর H2ই থাকে। সো এইভাবে করে কী করতে হবে, আপনাকে ইফেক্টিভ স্ট্রেস বের করতে হবে। পরের স্লাইডে যান। এটা হচ্ছে কিসের জন্য,
আপওয়ার্ডের জন্য। আপওয়ার্ড মানে কি, আগে হচ্ছে ভ্যালভ বন্ধ ছিল, একটু আগের স্লাইডে যান, খেয়াল করেন ভ্যালভ কি ক্লোজ, কোনো পানি যাচ্ছে না বা আসতেছে না। সো এটার জন্য আমি জাস্ট কী করছি, উইথাউট সিপেজ ক্যালকুলেশন করছি। সো চলে যান, এখন ভ্যালভ খোলা, তার মানে পানি কি নিচ থেকে আসতেছে, তার মানে এটা হচ্ছে আপওয়ার্ড সিপেজ বলতেছে এটারে, ঠিক আছে। এক্ষেত্রে আপনার কী হয়েছে দেখেন, হেডগুলো চেঞ্জ হয়ে গেছে, আপনি বসেন, হেডগুলো কী গেছে, চেঞ্জ হয়ে গেছে। সো দেখেন এর জন্য আপনার হেড কি আছে, এই পোর্শনে আছে, কিন্তু সিতে যখন আসছেন মাটির ইফেক্টটা, পানি যে আসতেছে ইফেক্টটা কাজ করতেছে, কটটুক উঠছে, এটাকে আইজেড ধরবেন। আই মানে কি হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, তাহলে আইজেড হবে এটা। H/H2 বলতে কি বোঝাচ্ছে, আই বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে আইজেড, তাহলে আইজেড পরিমাণ হেড বেড়ে গেছে। সেমভাবে যখন বি পয়েন্টে আসলেন হেড আরও বেড়ে গেছে, এটা কত এই পরিমাণটা, এই যে এখান থেকে পানির লেয়ার থেকে কাউন্ট করতে হবে, এটা হচ্ছে এইচ, তাহলে বি এর জন্য এইচ বেড়ে গেছে, সি এর জন্য কত বেড়েছে, আইজেড বের করছে। বাস এটাই হচ্ছে আমার যোগ করতে হবে, কোথায়, যখন আমি ইয়াতে যাব পোর ওয়াটার প্রেশারে যাব, কারণ এটা কি এগুলো পানি না। সো পোর ওয়াটার প্রেশারে গেলে শুধু এগুলো যোগ করতে হবে, আর কোনো কাজ নাই। এটা আর আগেরটা সেম, কোনটা টোটাল স্ট্রেস, এটা আর আগেরটা কী হবে সেম, টোটাল স্ট্রেস নিয়ে জন্য বলতেছি না। পোর ওয়াটারের প্রেশারে আসে এ পয়েন্টে আসলে H1 গামা ডাব্লিউ আগেরটাই, যখন আমি এই পয়েন্টে আসবো বি পয়েন্টে, তখন খেয়াল করেন সরি সি পয়েন্টে, তখন টোটাল এখানে হাট কত, এটা H1 আর এখানে কত জেড, তাহলে H1 প্লাস জেড কত হবে, H1 প্লাস জেড গামা ডাব্লিউ হবে। কিন্তু এখানে যে আরেকটা হাইট বাড়ছে পানির, এটা কত আইজেড, সি পয়েন্টের জন্য পানির হাইট কত বাড়ছে আইজেড, তাহলে এখানে আইজেড হাইটটা যোগ করতে হবে না। তাহলে আমি যখন সি পয়েন্টে আসলাম টোটাল হাইট কত হবে, H1 প্লাস জেড প্লাস কত হবে আইজেড, এই যে সি এর জন্য আইজেডটা আমার যোগ করতে হবে, তাহলে ইন্টু কত দিব গামা ডাব্লিউ, কারণ এখানে পুরোটাই কি আছে, পুরোটাই পানি। ক্লিয়ার? এবার আসি এই পয়েন্টটা আমাকে বুঝাই দেন, তাহলে বি পয়েন্টে আসলে কত হবে, H1 প্লাস H2 প্লাস H প্লাস H, সবাই ক্লিয়ার, H1 প্লাস H2 প্লাস H। তো আমি সবগুলো হাইট যোগ করে জাস্ট গামা দিয়ে গুণ করে দিব, গামা ডাব্লিউ দিয়ে, তাহলে আমি পোর ওয়াটার প্রেশার পেয়ে গেলাম। সেমভাবে এখান থেকে এখানে, এখান থেকে এখানে এগুলো সব বিয়োগ করে বিয়োগফলগুলো বসাই দিছি। সো এটা ছিল আমার আপওয়ার্ড প্রেশার জন্য। একটা জিনিস খেয়াল করেন, আপওয়ার্ড প্রেশারে স্ট্রেস কমে, মাইনাস মানে কি স্ট্রেস কমে। এই আপওয়ার্ড প্রেশারকে নিয়ে আমি তাহলে আরেকটা ডেফিনিশন দিব, যেটাকে বলে কুইক স্যান্ড কন্ডিশন, আমরা একটু পরে দেখব। কুইক স্যান্ড কন্ডিশন কি, অনেক সময় দেখি যে মাটি হুট করে ঢুকে যাচ্ছে চোরাবালির মতো, এটা কেন হয়, স্যান্ডি সয়েলে বেশি হয়, কোথায় হয় স্যান্ডি সয়েলে, এটা বেসিক্যালি কুইক স্যান্ডের জন্য হয়। নিচে থেকে যদি সিপেজ আসতে থাকে তাহলে অনেক সময় কি মাটিগুলো সরে যায়, রিমুভ হয়ে যায়। সো বেসিক্যালি এটা কেন হয়, ইফেক্টিভ স্ট্রেস কমে যায় বলে, একটাই আনসার, কেন হয় ইফেক্টিভ স্ট্রেস কমে যায়। যে দেখেন মাইনাস, মাইনাস মানে কি কমে যাচ্ছে। পরের স্লাইডে যান, এটা হচ্ছে ডাউনওয়ার্ড। ডাউনওয়ার্ড মানে কি, এই যে এখন ইনফ্লো, আপনি পানি দিচ্ছেন এই দিক থেকে, আগে গেছিল নিচ থেকে, এখন পানি আসতেছে উপর থেকে, তার মানে ডাইরেকশনটা কোথায়, নিচে। সো এবার দেখেন আপনার যেহেতু পানি নিচে আসতেছে, হেড কমে গেছে, আগে আপওয়ার্ড ছিল, তাহলে পানির হেড কী ছিল, বেড়ে গেছিলো। এখন সি পয়েন্টে আসেন, পানির হেড কোথায় নামছে, এই পোর্শন নামছে, এটারও কি বলতেছে আইজেড। খেয়াল করেন এই পোর্শনটা কত আইজেড। সেমভাবে বি পয়েন্টে আসলে বি পয়েন্টের জন্য হেড কত কমছে এইচ। সো আমার এই দুটো জিনিস জানলেই হয়ে গেছে। এই দুটো জিনিস কোথায় অ্যাপ্লাই করবো, পোর ওয়াটার প্রেশারে, নট দিস ওয়ান। এই টোটাল স্ট্রেসটা সবগুলোতেই একই, আপনার সিপেজ উপরে থাকুক নিচে থাকুক না থাকুক, টোটাল স্ট্রেস কী হবে সবসময় একই। তাহলে চেঞ্জ আসবে কোথায়, শুধু পোর ওয়াটার প্রেশারে। সো কীভাবে চেঞ্জ আসতেছে একটু দেখি। এ পয়েন্টের জন্য তো সেম আছে, তাহলে কী হবে H1 গামা ডাব্লিউ, আর কিছুই না। বি পয়েন্টে আসলাম, সরি সি পয়েন্টে, তখন হাইট কত H1 প্লাস জেড, H1 প্লাস জেড। এখন মাইনাস করতে হবে না আমার, কারণ এটা নেমে গেছে, আগে উঠে গেছিলো কী করছিলাম প্লাস, এখন নেমে গেছে, কত নামাবো আইজেড নামাবো, তাহলে যে মাইনাস আইজেড ইন্টু কী দিব গামা। এটা কি বুঝছি সবাই? আচ্ছা, এরপর আসি বি পয়েন্টে, পানি কী হয়েছে আরও নামছে, তাহলে টোটাল হাইট কত H1 প্লাস H2 মাইনাস কত দিব H ইন্টু গামা। সো এটা থেকে এটা জাস্ট বিয়োগ করে দিয়ে যা আসে এখানে বসাবো। তো দেখলাম যে আমার এগুলো কী হচ্ছে, মানে ডাউনওয়ার্ড করলে আরও কি ইফেক্টিভ স্ট্রেস বেড়ে যায়। মানে পানি যখন নিচে আসবে ইফেক্টিভ স্ট্রেস কী হবে বেড়ে যাবে, আর যদি নিচ থেকে আসে পানি ইফেক্টিভ স্ট্রেস কমে যাবে। বাস এটাই হচ্ছে ডিফারেন্স। এবার চলে যান, নেক্সটগুলো হচ্ছে সিপেজ ফোর্স কীভাবে আসছে একটু দেখায়। আপনার এটা হচ্ছে নো সিপেজের জন্য। নো সিপেজে আপনার আগের ফিগারে যান, আপনারা যে এই পোর্শনটা ওরা ক্যালকুলেশন করছে, এই পোর্শনটা অর্থাৎ মাঝখানের সয়েলের জন্য কী হবে, আগের ফিগারে যান একদম নো সিপেজের জন্য। এই যে দেখেন আগের ফিগারে মাঝখানের জন্য কত ছিল জেড ওয়াই প্রাইম, এরপরে যান আপওয়ার্ডের জন্য কত হয়েছে
জেড গামা প্রাইম মাইনাস আই জেড গামা ডাব্লিউ। এরপরের প্রসিজারে যান, ডাউনওয়ার্ডের জন্য হচ্ছে এত। তাহলে এগুলো হচ্ছে কি স্ট্রেস আর কি, যে মাঝখানের একটা সয়েলে স্ট্রেস কত আসছে সেটা আমরা এখন সি পেজ ফোর্সে দেখবো। পরে যান, এই যে দেখেন এটা হচ্ছে নো সি পেজের জন্য, এখানে একটা ভলিউম বের করছে, এগুলো হচ্ছে কি ভলিউম, যার কারণে ওই যে স্ট্রেসকে কি দিছে দ্বারা গুণ করছে, আর কিছুই না। আমরা নো সি পেজে মাঝখানে কত পাইছিলাম ইফেক্টিভ স্ট্রেস জেড ওয়াই বার, তো এটার সাথে কি গুণ করবো, জাস্ট একটা এরিয়া গুণ করব, তাহলে এটা হবে কি ডাউনওয়ার্ড। ঠিক আছে, এরপর চলে যায়, আমরা যখন আপওয়ার্ড ছিল, আপওয়ার্ডে আমরা মাঝখানে কত পাইছিলাম সি পয়েন্টের জন্য জেড গামা বার মাইনাস আই জেড গামা ডাব্লিউ। এটা একটু যান নো আপওয়ার্ডে যান, হ্যাঁ আপওয়ার্ডে দেখেন কত পাইছি মাঝখানের জন্য, এটাই পাইছি। এবার চলে যান ওখানে, সো এটাই লিখলাম। এটার সাথে শুধু কী করতে হবে, এরিয়া গুণ করতে হবে। কেন গুণ করব, ভলিউম বের করতেছি আমি, ভলিউম। সো এখানে একটা জিনিস খেয়াল করেন, প্লাস বলতে বুঝবো কি, প্লাস বলতে বুঝবো মানে স্ট্রেসটা নিচে কাজ করতেছে, আর মাইনাস বলতে কি বুঝবো উপরে কাজ করতেছে। সো এখানে প্লাস মাইনাস দিয়ে বোঝাচ্ছি যে এই মাটিটার স্ট্রেস নিচে, এই মাটির জন্য স্ট্রেস উপরে, বাস এভাবে করে দেখাই দিলাম। সেমভাবে যখন আমি ডাউনওয়ার্ডের জন্য দেখাবো, ডাউনওয়ার্ডের ইকুয়েশনটা লিখে একটা এরিয়া গুণ করব, তো এটার দুইটাই কী হচ্ছে প্লাস, তার মানে দুইটাই কী হবে নিচে, এটাও নিচে এটাও নিচে। সো এইটা ছিল মাইনাস, যার কারণে এটাকে কি দেখাইছে উপরে। সো এখানে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? এটা জাস্ট বললো যে একটা সয়েল পার্টিকেলের জন্য মাঝখানের কণাগুলার মানে ইফেক্টিভ স্ট্রেস কেমন হয়, অর্থাৎ ভলিউম কেমন হয়। ঠিক আছে, জাস্ট একটা রিপ্রেজেন্টেশন। পরে যান, হ্যাঁ কুইক স্যান্ড অলরেডি বলে ফেলছি, এটা কেন হয়, ইফেক্টিভ স্ট্রেস কমে যায় বলে। ঠিক আছে, স্ট্রেস কমতে কমতে অনেক সময় জিরো হয়ে যেতে পারে, সো এই কন্ডিশনকে কুইক স্যান্ড কন্ডিশন বলে। এরপরে যান পাইপিং ফেলিওর। তো মনে করেন যে এটা স্যান্ড পাইপ, ঠিক আছে, ইউজ করছি, অনেক সময় আমাদের এই জায়গাটায় কি লোড বেশি আসে। ঠিক আছে, কারণ পানি আমাকে দিক থেকে ধাক্কা দিচ্ছে, এই জায়গায় কি হবে লোড বেশি আসবে। সো এই জায়গাকে বলে হিপ জোন, হিপ। ঠিক আছে, হিপ জোন। তো এই পোর্শনটা আমার সবসময় ভালনারেবল, এই পোর্শনটাকে স্টেবল করার জন্য আমার ফিল্টার ইউজ করতে হয়। সো ওরা বললো যে এই হাইট ডি হাইটে ওদের হিপ জোনটা থাকে এবং D/2 অর্থাৎ ডি এর অর্ধেক পর্যন্ত এদিকে উইথটা হিপ জোন হিসেবে আখ্যায়িত করা হয়। সো এই জন্য তাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে যে মাটি থেকে নিচে অর্থাৎ ডি পোর্শন পর্যন্ত হচ্ছে হাইট, আর ডি এর অর্ধেক পর্যন্ত হিপ জোন হিসেবে মানে কাউন্ট করা হয়। সো এই হিপটাকে কীভাবে আমরা তাইলে করবো, রিডিউস করবো, একটু দেখি, চলে আসেন নেক্সট স্লাইডে। এই যে এই হিপটাকে ইউজ করার জন্য ওরা এখানে একটা ফিল্টার ইউজ করবে, যেটা একটু পরে দেখবো। এখানে দেখেন এফএস মানে ফ্যাক্টর অফ সেফটি, আমরা অলরেডি আরসিসিতে জানি যে ফ্যাক্টর অফ সেফটি কি, মানে এখানে যে কোনো দুর্ঘটনা না ঘটার জন্য আমরা এটা কনস্ট্রাকশন করার জন্য এই ফ্যাক্টর অফ সেফটি ইউজ করব। এখানে WB/U দুইটা জিনিস দেওয়া আছে। WB-টা কি, WB-টা হচ্ছে ইকুয়েশনটা, অর্থাৎ যেটা গামা বি অর্থাৎ মাটির জন্য কত গামা সেটা এখানে বসাইবো, তারপর হচ্ছে ডি স্কোয়ার করবো। ডিটা কি বলছিলাম, ডিটা হচ্ছে হাইট, হিপ জোনের হাইটটা। তো এখানে এটা বসাইলে আমি WB পাচ্ছি। সেমভাবে আমি ওয়াটারের গামা আর হচ্ছে এইচ আর ডি, হ্যাঁ এখানে এই পোর্শনটা হচ্ছে এইচে আর ডিটা কি আমরা জানি, এখানে বসাই দিলে আমরা ইউ পাচ্ছি। অর্থাৎ এই দুটো ইকুয়েশনকে যদি আমরা ভাগ করি তাহলে কি পেয়ে যাচ্ছি, ফ্যাক্টর অফ সেফটি পেয়ে যাচ্ছি। তো ফ্যাক্টর অফ সেফটিটা কেন দরকার বলেন তো, এখানে যেন কনস্ট্রাকশন করার সময় যেন কোনো দুর্ঘটনা না ঘটে, আমরা এইটা কমাই ফেলবো, যতটুক নিতে পারে ইচ্ছে আরও কি কমাই দিব। ঠিক আছে, এবার আসেন এখানে, তাহলে দেখেন ফিল্টার ইউজ করছে ওরা, এই যে দেখেন ফিল্টার, ইউজ অফ ফিল্টার, এই জায়গায় ওরা ফিল্টার ইউজ করছে যেন এই জায়গায় যে ফাইন পার্টিকেলগুলো আছে এগুলো যেন সরে না যায়। ফাইন পার্টিকেলগুলো সরে গেলে তো এখানে কি আপনার পোর সৃষ্টি হবে, পরে এখানে এটা কি যাবে বেঁকে যাবে, শীট পাইলটা আর স্টেবল থাকতে পারবে না। সো এখানে ফিল্টার ইউজ করছে, তার কারণে আরেকটা ওয়াইড বাড়ছে যেটাকে WT বলা হচ্ছে। সো উপরে জাস্ট চেঞ্জ আসবে, এটা WB ছিল আগে, এখন এক্সট্রা WT যোগ করছি। সো এটা হচ্ছে কি শুধু WB, এখন ফিল্টার সহ হলে WT যোগ, বাস, তাহলে এটা হচ্ছে ফ্যাক্টর অফ সেফটির ইকুয়েশন, আর কিছুই না। পরবর্তী হচ্ছে ফিল্টার ডিজাইন, এটা আর এটা হচ্ছে ওটা ছিল শীট পাইলের জন্য, এখন ছিল ড্যামের জন্য। ড্যামের জন্য আপনার এই পোর্শনটা সবচেয়ে ভালনারেবল, কারণ এখানে হচ্ছে আপনার ফাইন পার্টিকেলগুলো সরে যায়। এই ফাইন পার্টিকেলগুলো না সরার জন্য আপনাকে এই ডিজাইনগুলো মানতে হবে। তাহলে এই ডিজাইন বলতে এটা হচ্ছে ডায়ামিটার হচ্ছে কি 15% ফিল্টার পার্টিকেলগুলোকে ধরে রাখার জন্য যে ডায়ামিটার সেটা হচ্ছে D15, আর হচ্ছে 80% এই সয়েলকে 80% সয়েলকে ধরে রাখার জন্য যে ডায়ামিটার ইউজ করবে ফিল্টারের সেটা হচ্ছে D85। এই দুটোর রেশিও হইতে হবে 4 থেকে 5-এর ভিতর বা সমান। ঠিক আছে, এটা কখন, এটা যদি আমার এই ভয়েডগুলোকে ঠিক রাখতে চাই, ঠিক আছে, আর যদি
হাইড্রোলিক কন্ডাক্টিভিটি ঠিক রাখতে চাই তখন এই ইকুয়েশনটা ইউজ করতে হবে। ফিল্টার পার্টিকেল 15% পাস করার জন্য যে ফিল্টার ডায়া থাকবে সেটা ডিভাইডেড বাই 15% সয়েলকে ধরে রাখার জন্য যে ফিল্টার ডায়া থাকবে, এই দুটোর রেশিও কত হইতে হবে? 4 থেকে 5। এটা জাস্ট শুধু কিছু কি থিওরিটিক্যাল কিছু পড়ালেখা না, এখনও গ্রাফ নাই। এখানে হচ্ছে যে এখানে মনে করেন একটা ফিল্টার ইউজ করছে এরকম, ঠিক আছে? তো এখানে এই যে ওপেনিংটা এটা বলতেছে কি, এটা 15% ফিল্টার পার্টিকেলকে ধরে রাখতে পারবে, বা এটা 15% এই 85% এই সয়েলকে ধরে রাখতে পারবে। জাস্ট এই ফিল্টারের ডায়াগুলো বোঝাচ্ছে। এখানে দিবে এই জিনিসটা এখানে ধরে রাখবে যেন কি কোনো এই জায়গা থেকে কোনো বালি সরে না যায়, ফিল্টারটা এই জায়গায় ইউজ করবে। হ্যাঁ এই আর কি লোহার মতন, এটা জালি, এগুলো হচ্ছে যেখানে টাইম ইউজ করা হয় ওখানে গেলে দেখবেন। এরপরে চলে আসেন, এখানে আর কিছুই নাই, জাস্ট ক্যাপিলারিটি রাইজ ইফেক্ট। ক্যাপিলারিটি কেন হয়? অনেক সময় মাটিতে ভূগর্ভস্থ পানি যে চাপ দেয় সেটাকে ক্যাপিলারিটি রাইজ বলতেছে। এটার জন্য দেখেন যখন আপনি এই পোর্শনে চলে আসবেন ক্যাপিলারিটি জোনে, এই পোর্শনে আপনার সবচেয়ে বেশি মাটি ভেজা থাকবে না? তো এখানে ডিগ্রি অফ স্যাচুরেশন কত? 100%। যতই উপরে যাচ্ছেন হাইট কমতেছে, সো ডিগ্রি অফ স্যাচুরেশন কমতেছে, ঠিক আছে? এই এইচটিটা হচ্ছে ক্যাপিলারিটি রাইজ। এই এইচটি বের করার ফর্মুলা হচ্ছে C/E/D10। সিটা কি? এটা হচ্ছে 10 থেকে 15-এর 50-এর মধ্যে ভেরি করবে, সি এর ভ্যালুটা কোয়েশ্চেনে দেওয়া থাকবে। D10টা কি? গ্রেন সাইজ, এটা আপনি জানেন। ই হচ্ছে ভয়েড রেশিও। সে এইচটিটা কি তাইলে? এইচটিটা হচ্ছে ক্যাপিলারিটি রাইজ অর্থাৎ হাইটের ভ্যালুটা। পরে যান, এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে এই যে চেঞ্জটা আসতেছে টোটাল ইফেক্টিভ স্ট্রেসের জন্য সেটা হচ্ছে γ/WHG মাইনাস। সো এখানে যে কথাটা বলছে সেটা হচ্ছে পোর ওয়াটার প্রেশার ইজ ইন দ্য ক্যাপিলারিটির জোন। তাহলে ক্যাপিলারিটির যে জোন আছে এখানে পোর ওয়াটার প্রেশারটা কত? মাইনাস γ/WHG। সো আমি যদি পোর ওয়াটার প্রেশার কি বা ক্যাপিলারিটি জিনিসটা কি ফিগারগুলো এঁকে জাস্ট এই লাইনটা লিখতে হবে, এবং আপনি পোর ওয়াটারটা কীভাবে বের করবেন? U=S/100 γ/WHG, অর্থাৎ এইটাই এই ইকুয়েশনটাই। এখানে জাস্ট শুধু আমি ডিগ্রি অফ স্যাচুরেশনটা কাউন্ট করছি। এখান থেকে আমি কি বের করতে পারি? পোর ওয়াটারটা বের করতে পারি, ঠিক আছে? সো ক্যাপিলারিটি রাইজ থেকে কি বের করতে পারি? কি পরিমাণ পোর ওয়াটার আছে, তারপর হচ্ছে আর কি পরিমাণ ক্যাপিলারিটি রাইজ হয়েছে, এই দুটো জিনিস বের করতে পারি, ঠিক আছে? সো আপনার এক্সাম্পল 8.1 যান। 8.1, 8.2, 8.5 তিনটা এক্সাম্পল আছে। হ্যাঁ, এখানে জাস্ট কিছুই না, আপনাকে আগে কোয়েশ্চেনটা পড়তে হবে। কোয়েশ্চেনটা পড়ার পর আপনাকে বলছে ডিটারমাইন দ্য রেট অফ ফ্লো। রেট অফ ফ্লো মানে কি? কিউ এর মান, কি পরিমাণ পানি যাচ্ছে, কিউ এর মান। নিচে যান, এই যে দেখেন রেট অফ ফ্লো অর্থাৎ কিউ এর মান কত সেটা বের করো। সি পেজের জন্য আপনি ফর্মুলা কোনটা ইউজ করবেন? ডার্সিস ফর্মুলাতে ইউজ করবেন, Q=KIA। সো KIA এটা বের করতে হবে আপনাকে। এখানে খেয়াল করেন আই বের করার জন্য এই ফর্মুলা ইউজ করছে, এটা লিখে রাখবেন। H1/H1 + H2, এটা হচ্ছে কি? আই এর মান। তাহলে এই আইটা বের করার জন্য এই ফর্মুলা, এ এর মান বের করার জন্য ওই যে সার্কেলের এরিয়াটা, ঠিক আছে? তাহলে এর জন্য πd²/4 ইউজ করবেন। এখন আসেন এখানে K ইকুইভ্যালেন্ট, এটার জন্য আপনাকে কি ইউজ করতে হবে? এই ফর্মুলাটা। এটা কেন ইউজ করছি একটু উপরে জানতো, কোয়েশ্চেনে নিশ্চয়ই কিছু লিখছে। ডিটারমাইন দ্য রেট অফ ফ্লো, ফিগার 8.2। আচ্ছা, ফিগার 8.2-তে নিশ্চয় বলা আছে যে পানিটা ভার্টিক্যালি যাচ্ছে না হরিজন্টালি যাচ্ছে, এটা বলা আছে। তো যার কারণে আপনার কে ইকুইভ্যালেন্টের ইকুয়েশন কোনটা? এটা সি পেজে বইয়ে আছে, ঠিক আছে? ইকুয়েশন কত বলছে? না, আচ্ছা এটা চলে যান, বইয়ে দেখবেন। বইয়ে আপনার ফিগারে দেওয়া আছে ওয়াটার ফ্লোটা কোন দিকে হচ্ছে, সেটার উপর ডিপেন্ড করে কে ইকুইভ্যালেন্টের ফর্মুলাটা ইউজ করবেন। কে ইকুইভ্যালেন্টের মানটা এসে গেছে। আমার তিনটা আননোন ছিল, একটা হচ্ছে আই, একটা হচ্ছে এ, আর একটা হচ্ছে কে ইকিউ। এই তিনটা ভ্যালু কোথায় বসাবো? এরপর এখানে বসাই দিলে কি পেয়ে যাচ্ছে? আমি কিউ এর মানটা পেয়ে যাচ্ছি। এখানে আর কিছু বের করতে বলছে? ফর 2 লেয়ার সয়েল সবগুলো মান দিয়ে আছে। এরপরে জানতো আচ্ছা, আপনার এটাই হচ্ছে বেসিক্যালি আনসার, আর কিছুই না। শুধু তাহলে কয়টা ইকুয়েশন ইউজ করছি? 3টা। এটা ছিল মেন ইকুয়েশন। এখানের থেকে কে ই এর মান বের করার জন্য ইকুয়েশন, আই এর মানের জন্য ইকুয়েশন, আর এর জন্য সার্কেলের এরিয়া। 3টা বসাই দিলে কাজ শেষ। এখানে আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে আপনার এখানে K2টা কিন্তু দেওয়া নাই কোয়েশ্চেনে দেওয়া আছে K1 এর মান। এই যে K1 এর মান, আপনি K2টা কোথায় পাবেন? K2 বের করার জন্য আপনাকে আবার ওই যে মনে আছে ইকুয়েশনটা আমরা এইচের জন্য যে পড়ছিলাম, এই ইকুয়েশনটা ইউজ করতে হবে। এখানে আপনার
K1 বাই K2 রিলেশনটা আনতে হবে। এখানে সব কিছুর মানই দেওয়া আছে কোশ্চেনে, শুধু K1 K2 এর K1 এর মানটা দেওয়া আছে, K2 এর মান দেওয়া নাই। তো আপনি K1 এর মান বসাই দিলে কার মান পেয়ে যাচ্ছেন? K2 এর মান পেয়ে যাচ্ছেন। সো আপনাকে এই ইকুয়েশনটা ইউজ করতেই হচ্ছে। কেন? কারণ K2 এর মান দেওয়া নাই, বাস এটাই। পরের ম্যাথ, এখানে কি বের করতে বলছে? তিনটা জিনিস শুধু। একটা হচ্ছে হাউ হাই দ্য ওয়াটার উইল রাইজ ইন দ্য পিজোমিটার আর প্লেস অ্যাট দ্য পয়েন্ট AB। তো আপনার যে ফিগারটা দিয়ে আছে ওখানে একটা পয়েন্ট A একটা পয়েন্ট B, AB এর জন্য আপনার হাইটটা কত চেঞ্জ হবে সেটা বের করতে বলছে, ঠিক আছে? তা আপনার যে হাইটটা, এটা হচ্ছে মাটি থেকে ওই ওয়াটার টেবল পর্যন্ত 5.6, কত? 5.6। আপনাকে ∇h এর মানটা বের করতে হবে। ∇h এর মানের সূত্র কি? h1 - h2 and d। এটা বই থেকে লিখে ফেলবেন সুন্দর করে। সো 8.7 ফিগারটা দেখবেন, দেখার পর দেখবেন যে এখানে দুইটা হাইট, একটা A একটা B-তে, ওই দুইটার মাঝখানের হাইটটা 5.6। এখন কতটুক পানি উঠবে পারবে সেটা আপনি এই ইকুয়েশন থেকে বের করতে পারবেন। তো এই পোর্শনটা আপনি বিয়োগ করে দিলে A পয়েন্টের জন্য পাবেন। কার জন্য? A পয়েন্টের জন্য। সেমভাবে আপনি যখন B পয়েন্টে আসবেন, আপনার কয়টা লেয়ার পার হয়েছে দেখবেন যে 5টা লেয়ার পার হয়েছে। সো আপনি জাস্ট এই পোর্শনের সাথে 5 গুণ করে দিয়ে ওটা বিয়োগ করে দিবেন। তাহলে এটা হচ্ছে A পোর্শনের জন্য কতটুক হেড ডিফারেন্স হয়েছে, আর এটা B পোর্শনের জন্য কতটুক ডিফারেন্স হয়েছে। সো আপনার এখানে A B দুইটার জন্য আপনি ওয়াটার হাইটটা কী করছেন? চেঞ্জ করছেন। B পয়েন্টে আসেন, এরপর আপনাকে বলছে টোটাল সিপেজ রেট বের করতে। টোটাল সিপেজ রেটের এই ফর্মুলাটা ইউজ করতে হবে। কেন? কারণ আপনার এখানে H1 H2 এবং ND দুইটাই দিয়ে আছে। ND বলতে কি বোঝায় বলেন তো? ND ইকুইপোটেনশিয়াল ড্রপ। আপনার দেখবেন যে ইকুইপোটেনশিয়াল না নিশ্চয় 5টা আছে, যার কারণে এখানে এটার ভ্যালু কত হয়েছে? 6 হয়েছে, ঠিক আছে? তো এখানে মান বসা দিলে কিউটা পেয়ে যাবেন। এরপরে এভারেজ হাইড্রোলিক গ্রেডিয়েন্ট সি এর হাইড্রোলিক গ্রেডিয়েন্ট এট সি, অর্থাৎ হাইড্রোলিক গ্রেডিয়েন্ট মানি তো আই। আয়ের জন্য ফর্মুলা কি? ∇h/∇l। জাস্ট বসা দিবেন মান, আর কিছুই না। আর কোনো অঙ্ক আছে? এই যে লাস্ট যে অঙ্কটা, যেটা একটু আগে বলছিলাম, এটা কার মতে? এটা কার ফর্মুলা নাম মনে আছে? চাপু। ভেরি গুড। চাপুস ফর্মুলা ইউজ করে বলা হলো আপনাকে সিপেজ রেট অর্থাৎ কিউ এর মান কত বের করো। তো আপনার বেসিক্যালি অঙ্ক, ওই যে একজন কোশ্চেন করছিল ডেল কীভাবে বের করবো, ডেলের জন্য এই ফর্মুলা, ডেলের জন্য এই ফর্মুলা আপনাকে h/tan বিটা বসিয়ে ডেল বের করতে হবে। তারপর 0.3 ডেল বের করতে হবে। 0.3 ডেল থেকে আপনার টোটাল যে হাইটটা ওই পোর্শন থেকে ওই পোর্শন, সেখান থেকে ডি বের করতে হবে। ডি বের হয়েছে 64। ডি এর মানটা এখানে বসাবেন, এখানে আলফার মান বসাবেন, বসিয়ে কত? এল এর মানটা বের করবেন। এল এর মান এখানে বসিয়ে কে এর মান তো দেওয়াই আছে, আপনি কিউ এর মান বের করবেন। সো ইকুয়েশনগুলো সিম্পল। আপনাকে ইকুয়েশনগুলো লিখতে হবে খাতায়, কী দেওয়া আছে এগুলো জাস্ট প্র্যাকটিস করতে হবে। একটা ম্যাথ 3 থেকে 4 বার প্র্যাকটিস করবেন, দেখবেন যে পরীক্ষায় কোয়েশ্চেন দেওয়ার সাথে সাথে আনসার এসে গেছে।